নমস্কার, আমি বিপ্লব সরকার। এই মুহূর্তে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম সুব্রত মণ্ডল। তিনি একজন যোগ্য শিক্ষাকর্মী। প্রায় দীর্ঘ 7 বছর অত্যন্ত সততার সঙ্গে চাকরি করার পর বিনা অপরাধে আজ তিনি চাকরিহারা। শুধু তাই নয়, দীর্ঘ 9 মাস ধরে তিনি বেতন পাচ্ছেন না। আমাদের দেশের মহান বিচার ব্যবস্থা যোগ্য অযোগ্য পৃথক হয়ে যাওয়ার পরও বিনা অপরাধে তার চাকরিটি কেড়ে নিয়েছেন। একটি সরকারি চাকরি পেতে গেলে যে কতটা পরিশ্রম করতে হয়, যারা এই চাকরি পায় একমাত্র তারাই জানেন। প্রায় 19 লাখ পরীক্ষার্থী ছিল, তার মধ্যে ভ্যাকেন্সি ছিল সামান্য কয়েক হাজার। তার মধ্যেও তিনি কিন্তু সারা পশ্চিমবঙ্গের মধ্যে এসসি ক্যাটাগরিতে 9 র্যাঙ্ক করেছেন। এই যে চাকরিটি তিনি অর্জন করেছিলেন নিজের যোগ্যতায়, এর পেছনে যে কত রাত জাগা, কত আত্মত্যাগ, কত পরিশ্রম ছিল একমাত্র তিনিই জানেন। কিন্তু আজ তার পরিণতি কি? আজ তার পরিণতি দীর্ঘ 9 মাস তিনি বেতন পাচ্ছেন না। আজ তার বাড়িতে স্ত্রী রয়েছে, 2 বছরের সন্তান রয়েছে, সাথে রয়েছেন বৃদ্ধ মা, যার সম্প্রতি বাইপাস সার্জারি হয়েছে। একবার ভাবুন তো, কি করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি তার দিন যাপন করছেন। এই জন্য কি তিনি দিনরাত পরিশ্রম করে এই চাকরিটি অর্জন করেছিলেন? যে মানুষটার সামনে আজ কম্পিউটার থাকার কথা, যে মানুষটার আজ স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়ার কথা, সেই মানুষটা স্ত্রী সন্তান ও বৃদ্ধ মায়ের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য বাধ্য হয়েছেন একটি ছোট কাঠের দোকান খুলতে। আজ এই দিন দেখার জন্য কি তিনি দিনরাত পড়াশোনা করেছিলেন? বিনা অপরাধে কেন এই শাস্তি সুব্রত বাবুকে পেতে হবে বলতে পারেন? এর দায় কার? আমাদের দেশের একজন মহান বিচারপতি মনে করেন যে তাদের যদি যোগ্যতা থাকে ঠিক আবার তারা পাশ করবে। মাঝে মধ্যে মনে হয় এরা বিচারপতি হলো কি করে? এদের কি সত্যি কোনো কমন সেন্স আছে? 10 বছর আগে যে পরীক্ষা হয়েছিল, এখন স্ত্রী, বাচ্চা, তীব্র মানসিক যন্ত্রণা ইত্যাদি নিয়ে সত্যিই কি ঠিকভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব? আজ যদি সচিন তেন্ডুলকারকে বলা হয় যে আগের সেই পারফরমেন্স করে দেখাতে, তিনি কি পারবেন? যোগ্য অযোগ্য পৃথক হয়ে যাওয়ার পরও এই চূড়ান্ত পর্যায়ের অমানবিক রায় কি সত্যি কাম্য ছিল? আবার এই ধরনের কেসের ক্ষেত্রে অন্য রাজ্যে যখন দেখি ভিন্ন রায় হতে, তখন সত্যি অত্যন্ত হতাশ লাগে। যে সমস্ত যোগ্য শিক্ষাকর্মীরা এত দুর্নীতি হওয়ার পরও নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন, এই যন্ত্রণাময় অধ্যায় কি সত্যিই তাদের জীবনে কাম্য ছিল? এই যে আপনার বর্তমানে করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এই ব্যাপারে কি আপনি কিছু বলতে চান? দেখুন, আমি 2016 সালের একজন যোগ্য শিক্ষাকর্মী। এই যে যোগ্য বা অযোগ্য এই কথাটা জনসমক্ষে যে বলবো, এটা বলার মতন সরকার পরিস্থিতি সেই সময় রাখেনি। প্রত্যেকেই চোখে আঙুল তুলে দেখিয়েছে। একটা হাস্যকর পরিবেশ তৈরি হয়েছে পাড়ার মধ্যে, শহরের মধ্যে, স্কুলের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে একটা বাজে ব্যাপার সৃষ্টি হয়েছে যে স্যার যোগ্য কি অযোগ্য। তো ফাইনালি আমাদের যে বিচার ব্যবস্থা, আমরা বিচার ব্যবস্থার কাছেই তো যাব যে আমাদের কি যোগ্য অযোগ্য, কে যোগ্য কে অযোগ্য সেটা বার করার দায়িত্ব তার। আমি যে দোষী বা আমি যে অযোগ্য, এটা প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত কোর্ট করতে পারেননি। সরকারও সাহায্য করেননি, এসএসসিও সাহায্য করেননি। এসএসসি তো চালাই সরকার, তো কি করা আর যাবে। সেখানে দাঁড়িয়ে আমি আজকে আমার বাড়িতে এরকম একটা ছোট্ট বাচ্চা রয়েছে, বউ আছে, মায়ের কিছুদিন হলো বাইপাস সার্জারি হয়েছে। আমি কি থেকে কিভাবে সংসারটা চালাচ্ছি সেটা একমাত্র আমি জানি আর উপরবেলা জানি। বিশেষ কিছু বলার আমার নেই এই বিষয়ে, কারণ আপনারা বিগত 10 মাস বা 11 মাস ধরে আপনারা অবগত যে কি চলছে। হয়তো আমার থেকে অনেক আমার যে শিক্ষাকর্মী বন্ধুরা রয়েছে, দাদা আছে, ভাই আছে, দিদিরা আছে, আমার অনেক পরিচিত আছে যে যাদের সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এবং আমাকে নিজেকেও খেতে হচ্ছে। আমি একটা ছোট্ট কাঠের দোকান করেছি, বাবার কাছ থেকে খানিকটা শেখা ছিল, তো সেখানে কোনো মতে একটু কাজবাজ চালিয়ে মোটামুটি একটা সংসার চালিয়ে নিচ্ছি। সব থেকে বড় কথা, চাকরি পাওয়ার পরে একটা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন থাকে কি সে একটা বাড়ি তৈরি করবে। তো বাড়িটা তৈরি করেছি HBL নিয়ে, কিন্তু যেহেতু জমি মর্গেজ রয়েছে সেহেতু আমাকে লোনটা কন্টিনিউ করতে হয়। সেটা খেতে পারি আর না পারি আমাকে মাস গেলে 12,000 থেকে 12,500 টাকা দিতে হয়। এমতো অবস্থায়
খুবই শোচনীয় আমাদের অবস্থা। আমি সরকারের কাছে, বিচার ব্যবস্থার কাছে আমি একটাই অনুরোধ করব যে আপনারা মানবিক হন, আমাদের দিকটা দেখুন এবং বুঝুন, এবং আমরা যেন আমাদের আবার পুরাতন জায়গায় ফেরত যেতে পারি সেই ব্যবস্থা করে দিন দয়া করে। শুধু সুব্রত বাবু একাই নন, প্রতিটি যোগ্য শিক্ষাকর্মী কিন্তু বর্তমানে তার মধ্যে এরকম করুণ অবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছেন। সত্যি কথা বলতে তারা এক একজন জীবন্ত লাশে পরিণত হয়েছেন। আমি কিছুদিন আগে যোগ্য শিক্ষাকর্মীদের নিয়ে একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে যোগ্য শিক্ষাকর্মীদের অনেকজনই যা যা কমেন্ট করেছেন সেটা পড়ে আমার চোখে জল চলে এসেছিল। তার মধ্যে কয়েকটি কমেন্ট আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা দিন যাপন করছেন। এই যেমন দুবরাজপুর থেকে সান্ত্বনা বাদ্যকার লিখেছেন, আমার 13 বছরের ছেলেটা যখন বাবার কাছে 10 টাকা ফুচকা খেতে চায়, তখন 5 বছরের ছোট ছেলেটা বলে বাবাকে জ্বালাস না, বাবা যখন চাকরি ফিরে পাবে তখন বাবা সব কিনে দেবে আমাদের। জয়দেব মণ্ডল লিখেছেন, এখন আমাদের কাছে মৃত্যু শ্রেয়, মাথার ওপর লোনের বোঝা, মেয়েদের উচ্চশিক্ষার খরচ বহন করতে পারছি না, ছোট মেয়ে ভূগোলে অনার্স, সে মানসিক দিক থেকে ভেঙে পড়েছে। বর্ধমান থেকে প্রভাত রজক লিখেছেন, আমার 3 বছরের বাচ্চাটাকে 5 টাকা দামের বিস্কুট কিনে দিতে পারছি না, এই টেনশন নিয়ে পড়াশোনা করতে পারছি না। তারপর কোচবিহার থেকে সজল তালুকদার লিখেছেন, আমার বয়স প্রায় 46 বছর, কাঁধে সংসারের বোঝা ও ঋণের বোঝা, ব্যাংক থেকে বারবার ফোন আসছে, ইএমআই দিতে পারছি না, মেয়ে ক্লাস 8-এ পড়ে, তাকে টিউশন দিতে পারছি না, ছোট ভাইটা অকালে চলে গেল, অসহায় দাদার চোখের জলে বিদায় জানানো ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। লজ্জায় ঘৃণায় জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আত্মহননের পথ বেছে নিতে ইচ্ছা হয়। এই হচ্ছে যোগ্য শিক্ষাকর্মীদের বর্তমান পরিস্থিতির কয়েকটি খণ্ডচিত্র। ভগবানের কাছে প্রার্থনা করি অতি দ্রুত তাদের জীবন থেকে এই কালো মেঘ সরে গিয়ে আবার পুরনো ছন্দ খুব দ্রুত ফিরে আসুক।